এবার চোখ রাখছি পাহাড়ের খবরে। মোর্চার সঙ্গে সরাসরি সংঘাত। মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের মধ্যেই বান্ধের হুমকি গুরুংদের। বান্ধের রাজনীতি চলবে না পাহাড়ে, পাল্টা হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ তুললেন পাহাড়ের উন্নয়নের জন্য কিচ্ছু করছে না জিটিএ। দূরত্বটা বাড়ছিল, তবে মুখ্যমন্ত্রীর এবারের পাহাড় সফরের সময় ফাটলটা আরো বেড়েছে। I am a citizen of this country and I have every right to come. ये हम आएंगे, खाली हम नहीं और विश्वास भी आएंगे। आपको जितना मर्जी उसको एपीजी जलाओ। পাহাড়বাসীর মন জয় করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার উন্নয়ন। हम चाहते हैं आपका जिंदगी का कलर बहुत बढ़िया कलर बने। ये कोई खून का कलर नहीं चाहिए, आपका कलर नहीं। अगर आप हमारा सहारा है तो मैं भी आपका सहारा हूँ। সামনেই পাহাড়ে পঞ্চায়েত ও পুরসভা ভোট। তার আগে গুরুংদের কোণঠাসা করতে মুখ্যমন্ত্রীর ভরসা বিভিন্ন জনজাতিকে নিয়ে তৈরি বোর্ড। জিটিএ পাহাড়ের উন্নয়ন করছে না বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ये में काम करेंगे आप और गाली देंगे हमको, क्यों? किसके लिए? किसके लिए? एनफ इज एनफ। मैंने जब 4 वोट किया तो बोला क्यों ममता बनर्जी इतना वोट बनाएगा, क्यों नहीं बनाएगा? आप नहीं करते तो मेरे को तो करना चाहिए। आप करो ना, आपको कौन मना किया नहीं करने से? कौन मना किया? কালিম্পংয়ে যখন লেপচা বোর্ডের অনুষ্ঠান করছেন মুখ্যমন্ত্রী, ঠিক তখনই নিজের জমি ধরে রাখতে পুরনো বন্ধ অস্ত্রে শান দিল মোর্চা। मैं चाहता हूं कि अगर ये 27 तारीख तक ये जो 4000 करोड़ रुपया का जो विवरण हम लोग को नहीं मिलने से 28 तारीख को टोकन स्ट्राइक हम 12 घंटे के लिए हम लोग पहाड़ बंद करेंगे। काम नहीं करेंगे और खाली बंद करेंगे, बंद से पहाड़ नहीं चलेगा, बहुत हो गया। এবার গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে সরাসরি সংঘাতের পথে নামলেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে বন্ধের রাজনীতি এবং হিংসার রাজনীতি এবং তার পাহাড়ে আসা যে কোনো মতেই হিংসা দিয়ে বন্ধ নিয়ে রোখা যাবে না তা স্পষ্ট করলেন তিনি। 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থপালের সঙ্গে কমলিকা সেনগুপ্ত এবং কায়েস আনসারের রিপোর্ট, দার্জিলিং। 28 সেপ্টেম্বর পাহাড়ে বন্ধের হুমকি দিয়েছেন মোর্চা নেতা বিমল গুরুং। মোর্চার ডাকা বন্ধ রুখতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী। আজ বিমল গুরুং বলেন, জিটিএ এর কোন খাতে কি খরচ হয়েছে তার হিসেব বুঝিয়ে দিক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। গুরুংয়ের এই হুমকির পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপরতা শুরু হয়ে যায় নবান্নে। প্রতিটি দফতরের সচিবরা গত কয়েক বছরে জিটিএ কে কোন খাতে কত টাকা দেওয়া হয়েছে তার হিসেব পৌঁছে দেন কালিম্পংয়ে। দেখা যায় রাজ্য এ পর্যন্ত 4095 কোটি টাকা বিভিন্ন খাতে দিয়েছে জিটিএ কে। এইসব তথ্য উদ্ধৃত করে বিমল গুরুংকে পাল্টা আক্রমণের পথে মুখ্যমন্ত্রী। স্কোর লাইন 43-0। মুর্শিদাবাদ জেলা পরিষদ হাতছড়া হলো কংগ্রেসের। এদিন ভোটাভুটিতে অংশই নেয়নি কংগ্রেস আর সিপিএম, ফলে ফাঁকা মাঠেই গোল দিল তৃণমূল। জয়কে অবৈধ বলে পরে পাল্টা আক্রমণে নামে কংগ্রেস শিবির। ফল জানাই ছিল, ভোটাভুটি ছিল আনুষ্ঠানিকতা মাত্র। শুক্রবার মুর্শিদাবাদ জেলা পরিষদে হারল কংগ্রেস, সিপিএম, জয়ী তৃণমূল। সিরাজের জেলায় এতদিন দাঁত ফোটাতে পারেনি তৃণমূল, এখন অবশ্য উল্টে গিয়েছে পাশার দান। জেলায় চারিদিকে ঘাসফুল ঝড়। এদিন জেলা পরিষদের সভাধিপতি অপসারণের আনা অনাস্থা প্রস্তাবে 43টি ভোট পড়ে তৃণমূলের ঘরে। ভোটাভুটিতে অংশ নেয়নি কংগ্রেস, সিপিএম কোনো পক্ষই। অপসারিত হলেন জেলা সভাধিপতি শিলাদিত্য হালদার। 1 সপ্তাহের মধ্যেই নতুন সভাধিপতি নির্বাচন করা হবে। তৃণমূলের হাতে জেলা পরিষদ এলো এবং দিদি 27 তারিখ বহরমপুর আসছেন প্রশাসনিক কাজে। মুর্শিদাবাদ জেলা আমরা দিদিকে আজকে জেলা পরিষদ উপহার দিলাম। 70 আসনের মুর্শিদাবাদ জেলা পরিষদ 1 সদস্য বিধায়ক নির্বাচিত হওয়ায় এবং একজনের পদত্যাগের জেরে এখন জেলা পরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা 68। কংগ্রেস বামেদের ঘর ভেঙে জেলা পরিষদের তৃণমূলের সদস্য সংখ্যা 43। ফলে ম্যাজিক ফিগার 35 পেরিয়েও আরও 8টি আসন বেশি রয়েছে তৃণমূলের হাতে। কংগ্রেসের সদস্য সংখ্যা 13 এবং সিপিএমের 12। প্রত্যেকেই কিন্তু সভাধিপতির বিরুদ্ধে একটি জায়গায় আমরা আঙুল তুলে এসেছি। ন্যাচারালি আমাদের এখানে যারা এসেছেন তারা সবাই একমত, আমরা একজনেরই নাম সিলেক্ট করব এবং তিনিই হবেন সভাধিপতি। আজ থেকে আমরা মুর্শিদাবাদের মানুষের যে আশা প্রত্যাশা সেটা পূরণের আমরা সর্বতভাবে চেষ্টা করব। সভাটাই তো অবৈধভাবে ডাকা হয়েছে, তাই আমরা সবাই যাইনি। আর বিষয়টা হচ্ছে যে অনাস্থা ডাকা হয়েছে আমার বিরুদ্ধে, সে বিষয়ে আমি এখনো অবগত নই। এটা হাইকোর্টকে জানিয়েছি। দাবি পাল্টা দাবি।
আক্রমণ পাল্টা আক্রমণ চলবেও। তবে একের পর এক পুরসভা আর এবার জেলা পরিষদও হারিয়ে এখন অনেকটাই ব্যাকফুটে, হাতাহাতির চোট। ভাঙন জারি রেখে এদিনও ঘাসফুল শিবিরে নাম লেখান জেলা পরিষদের 2 কর্মাধ্যক্ষ সহ 7 জন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। দলত্যাগ বিরোধী আইনের কিছু ফাঁকফোকরের জন্য পার পেয়ে যাচ্ছেন বহু দলত্যাগী বিধায়ক। নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ এনে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানালেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। যে দলত্যাগ বিরোধী আইন আছে, সে আইনটার কিছু ফাঁকফোকর থাকার জন্য সুযোগ নিয়ে একটা মানুষের সঙ্গে প্রতারণা করার সুযোগ পেয়ে যাচ্ছেন। নির্বাচিত প্রতিনিধিরা একটা দলের জনপ্রিয়তা দেখে সেই দলের সেখান থেকে নির্বাচিত হচ্ছেন, দিয়ে অন্য দলে যোগ দিয়ে দিচ্ছেন। যে ফাঁকফোকরগুলো আছে সেগুলো কঠোর করার জন্য নির্বাচন কমিশনকে একটা উদ্যোগ নেওয়ার জন্য আবেদন করেছি। দল বদলের এই স্রোতে উলট পুরান মালদার মানিকচকে তৃণমূল সদস্যদের সমর্থন নিয়ে পঞ্চায়েত সমিতি ধরে রাখলো বামেরা। ভোটের পর 31 আসনের পঞ্চায়েত সমিতিতে বামেদের দখলে ছিল 16টি আসন। এর মধ্যে 3 জন যোগদান তৃণমূলের পক্ষে সদস্য সংখ্যা 12 থেকে বেড়ে হয় 15। আর এই দল বদলকে হাতিয়ার করে পঞ্চায়েত সমিতিতে অনাস্থা আনে তৃণমূল। তবে শেষ রক্ষা হলো না। আজ তৃণমূলের এক সদস্য ভোট দিলেন বামেদের পক্ষে। কংগ্রেসও বামেদের পক্ষেই দাঁড়ায়। শেষ পর্যন্ত ভোট ধরে রাখলো বামেরাই। চোখ রাখবো পরের খবরে। আগামীকাল থেকে বিদ্যাসাগর সেতুতে পণ্যবাহী যান নিয়ন্ত্রণ করা হবে, আর এর সরাসরি প্রভাব পড়বে বন্দরে পণ্য পরিবহনে। এতে বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রাজ্যকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আদালতে যাচ্ছে ট্রাক মালিক সংগঠন। এয়ারপোর্টের পর এবার কলকাতা বন্দর এলাকায় পণ্যবাহী যান চলাচলে নিয়ন্ত্রণ জারি হলো। দ্বিতীয় হুগলি ব্রিজে পণ্যবাহী যান চলাচলে হ্রাস টানল পুলিশ। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ভারী পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাঝারি ও হালকা পণ্যবাহী যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। হালকা ও মাঝারি পণ্যবাহী যানের ক্ষেত্রে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং সন্ধে 6টা থেকে রাত 10টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতা পুলিশের এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে বন্দরের পণ্য পরিবহনে, কারণ বিদ্যাসাগর সেতু দিয়ে যে ভারী পণ্যবাহী গাড়িগুলি যায় তার অধিকাংশই বন্দরের। নতুন ব্যবস্থায় সমস্যা বাড়বে বলে মত ব্যবসায়ীদের। রাতে একসঙ্গে বহু গাড়ি চলে এলে বন্দর এলাকায় যানজট বাড়বে। রাতে পণ্য পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা নিয়েও আশঙ্কা আছে। আমদানি রপ্তানির ক্ষেত্রে নির্দিষ্ট সময় রক্ষা করার মতো বিষয় রয়েছে। পণ্যবাহী যান নিয়ন্ত্রণে সেক্ষেত্রেও সমস্যা হবে। বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আর্থিক দিক থেকে বিরাট ক্ষতি হবে। যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট একটা কনসাইনমেন্ট এখানে এনে তার ওয়েস্ট বেঙ্গলের ফ্যাক্টরিতে নিয়ে যেতে পারত, সে তখন কি করবে? অন্য পোর্টে ইম্পোর্ট করতে হবে তাকে। অবিলম্বে বন্দরে পার্কিং লট তৈরি করা হবে। অতএব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক রাজ্য, এই মর্মে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে পণ্য পরিবহন সংস্থাগুলি। সমস্যা সমাধানের জন্য হাইকোর্টের দ্বারস্থ ট্রাক মালিকদের সংগঠনও। ঋত্বিক মণ্ডল এবং সোমা দাসের রিপোর্ট, 24 ঘন্টা। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই গঙ্গার তলা দিয়ে শুরু হবে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। ভারতের মধ্যে কলকাতাই একমাত্র শহর যেখানে গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো রেল। মাটির নিচে সেই রাজস্বীয় যজ্ঞের তত্ত্ব তালাশ করে দেখেছেন 24 ঘন্টার প্রতিনিধি। জুলাই মাসে হাওড়া ময়দান থেকে শুরু হয়েছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। সেই কাজ অর্ধেক হয়েছে। হাওড়া ময়দান এলাকা থেকেই শুরু হচ্ছে সুড়ঙ্গ তৈরির কাজ। আর এই মুহূর্তে দুই দিকে দুটো সুড়ঙ্গ তৈরি হচ্ছে, অর্থাৎ আপ এবং ডাউন ট্রেন চলার জন্য দুটো সুড়ঙ্গ। আর সেই দুটো সুড়ঙ্গের একটি সুড়ঙ্গের মধ্যে এখন ঢুকবো আমরা। চলুন। ভূপৃষ্ঠ থেকে এই মুহূর্তে আমরা রয়েছি প্রায় 20 থেকে 25 মিটার নিচে, অর্থাৎ এই সুড়ঙ্গের মধ্যে। আর যতই টানেল বোরিং মেশিন এই সুড়ঙ্গ দিয়ে এগিয়ে চলেছে, ততই মাটির চরিত্র বিভিন্ন সময় বদলে যাচ্ছে। যখন কাজ শুরু হয়েছিল তখন যে মাটি পাওয়া গেছিল তা ছিল চিটচিটে মাটি। আবার এই মুহূর্তে যে জায়গায় রয়েছে, যে জায়গায় কাজ চলছে, সেখানে পাওয়া যাচ্ছে এইরকম কালো কালো মাটি। আবার কখনো এই ধরনের মাটি, অর্থাৎ যে মাটি মূলত ধান চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই মাটিও রয়েছে। সুড়ঙ্গের মধ্যে বায়ু চলাচল বজায় রাখছে এই হলুদ রঙের পাইপগুলো। এগুলোই কর্মীদের কাছে লাইফ লাইন।
মাটির ওপর দিয়েও চলবে ট্রেন আর মাটির নিচ দিয়েও চলবে ট্রেন। এই মুহূর্তে আমরা মেট্রো সুড়ঙ্গের ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার ঠিক ওপরে অর্থাৎ মাটির ওপরে রয়েছে হাওড়ার 14 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ সেখান দিয়ে ছাড়বে ট্রেন। আর ঠিক সেই প্ল্যাটফর্মের নিচে তৈরি হয়েছে এভাবেই লাইন, যে লাইন দিয়ে ছুটবে মেট্রো সোজা গঙ্গার দিকে। মাথায় রাখা হচ্ছে দুর্ঘটনার সম্ভাবনার কথাও। পরিবর্তিত পরিস্থিতিতে যাতে প্রাণহানি এড়ানো যায় তৈরি রাখা হয়েছে সেই ব্যবস্থাও। এই সুড়ঙ্গের ঠিক পাশেই তৈরি হচ্ছে এরকমই আরও একটা সুড়ঙ্গ, অর্থাৎ আপ এবং ডাউনে দুদিকে ট্রেন চলার জন্য দুটো সুড়ঙ্গ। আর এই দুটো সুড়ঙ্গর মাঝখানে বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে এক একটা দরজা, যাতে এমার্জেন্সির সময় প্রয়োজন হলে এই সুড়ঙ্গ থেকে সহজেই চলে যাওয়া যায় ওই দিকে। মাটির নিচে সাপের মতো এঁকে মেঁকে চলা বিশাল আকার এই সুড়ঙ্গগুলো তৈরি করছে কে? এবার আপনাদের পরিচয় করাবো সেই টানেল বোরিং মেশিনের সঙ্গে। আমার পেছনে এই যে গোলাকৃতির মেশিন দেখছেন, এটাকেই বলে টিবিএম বা টানেল বোরিং মেশিন। হাওড়া ময়দান থেকে এই মেশিন কাজ শুরু করে মাটির তলায় সুড়ঙ্গ তৈরি করেছে এবং এই মুহূর্তে প্রায় 550 মিটার পথ সুড়ঙ্গ তৈরি হয়ে গেছে। কিন্তু টানেল বোরিং মেশিন এখন শান্ত, তার মেইনটেনেন্স চলছে। প্রায় 1.5 মাসের পরিচর্যার পর চূড়ান্ত কাজে ঝাঁপাবে এই মেশিন। টিবিএম মেশিন এই মুহূর্তে গঙ্গার থেকে মাত্র কয়েকশো মিটার দূরে দাঁড়িয়ে রয়েছে। চলছে মেশিনের মেইনটেনেন্সের কাজ, কারণ এরপরেই মেশিন ঢুকবে গঙ্গার তলায়। আর সেখানেই গঙ্গার নিচে প্রায় 600 মিটার সুড়ঙ্গ পথ তৈরি করবে এই মেশিন, যেখান দিয়ে ছুটবে ট্রেন। গঙ্গার তলায় 520 মিটার দীর্ঘ সুড়ঙ্গ তৈরি হবে, সময় লাগবে 3 মাস। তারপর ভূপৃষ্ঠের তলা দিয়ে ব্রেবর্ন রোড ধরে সুড়ঙ্গ পৌঁছে যাবে মহাকরণে। ট্রেন যখন চালু হবে যাত্রী বুঝতেই পারবেন না কখন গঙ্গা পেরিয়ে গেলেন। পুজোর পরেই কিন্তু আসলে গঙ্গায় সুড়ঙ্গ তৈরির সেই বহু প্রতীক্ষিত কাজ শুরু হতে চলেছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, হাওড়া।